সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো অস্টিও আর্থ্রাইটিস ও তার চিকিৎসা নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান 1960 সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর মোনা তাহসিন আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, অস্টিও আর্থ্রাইটিস বলতে কি বোঝায় এবং এটি কাদের হয়ে থাকে? আর্থ্রাইটিস মূলত আর্থ বা জয়েন্ট থেকে এই শব্দটা এসেছে এবং অস্টিও আর্থ্রাইটিস মূলত একটি ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ, অর্থাৎ বয়সের সাথে সাথে জয়েন্টের যে পরিবর্তন হয় সেই পরিবর্তিত আর্থ্রাইটিস বা পরিবর্তিত জয়েন্ট ডিজিজ। এখানে মূলত জয়েন্টের ভেতরে একটি কার্টিলেজ আছে এবং এই কার্টিলেজ বহু ব্যবহৃত হওয়ার কারণে বয়সে যখন বেশি হয়ে যায় তখন এটা ক্ষয় হতে থাকে এবং একটি পর্যায়ে প্রচণ্ড ব্যথা এবং সেই সাথে ফুলে যাওয়া এবং কার্যক্ষমতা এটা লোপ পায়। অর্থাৎ অস্টিও আর্থ্রাইটিস মূলত এটি জয়েন্ট ডিজিজ, যে জয়েন্টটা সাধারণত ভর বহন করার মতো জয়েন্ট, যেমন হিপ জয়েন্ট, নি জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্ট, অনেক সময় স্পাইনেও এই রোগ হয়ে থাকে এবং এটি মূলত একটি বয়সের কারণে ডিজেনারেটিভ ডিজিজ। এক্ষেত্রে জয়েন্টের ভেতরে কিছু চেঞ্জেস আসে ডিজেনারেটিভ চেঞ্জেসের কারণে, তো উপসর্গগুলো কি আসলে সাধারণত কী ধরনের উপসর্গ থাকতে পারে? প্রথমে অল্প ব্যথা হলো, পর্যায়ক্রমে ব্যথাটা তীব্র হতে থাকে। দ্বিতীয়ত ফুলে যাওয়া, সোয়েলেন, এবং তৃতীয়ত রেস্ট্রিক্টেড মুভমেন্ট, অর্থাৎ মুভমেন্ট এটার কমে যায়। এক্ষেত্রে ব্যথাজনিত সমস্যাগুলো পার্সোনাল লাইফে ডে টু ডে অ্যাক্টিভিটিতে আসলে হ্যাম্পার করে। আমরা জিজ্ঞেস করি কি কাজ করলে আপনার এই ব্যথাটা হয়, রোগীরা বলে সিঁড়িতে উঠতে, সিঁড়ি থেকে নামতে, নামাজ পড়তে গেলে ব্যথা হয়, অথবা কিছুটা যখন একটু তাড়াতাড়ি হাঁটতে যায় তখন এই ধরনের সমস্যা হতে পারে। স্যার, চিকিৎসা ক্ষেত্রে কি কি ডায়াগনোজ করে থাকেন আপনারা? সাধারণত আমরা কিছু রক্ত পরীক্ষা করি, যেমন তার ইউরিক অ্যাসিড বেশি আছে কিনা। এই ইউরিক অ্যাসিডের কারণে অনেক সময় গাউটি আর্থ্রাইটিস হয়, অনেক সময় ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস বা প্রদাহর কারণে আর্থ্রাইটিস হতে পারে, সে যেমন RA টেস্ট বা NTCCP, এই সমস্ত পরীক্ষা আমরা করে থাকি। সো রক্তের কিছু পরীক্ষাও আমরা অনেক সময় করি। তাছাড়াও আমরা যদি অনেক সময় আমাদের MRI বা CT স্ক্যানও প্রয়োজন হয়, যদি এই হাঁটুর সমস্যাটা বা হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসের কারণ যদি পূর্বের কোনো আঘাতজনিত কারণ হয়ে থাকে। এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? চিকিৎসা দুভাগে আমরা ভাগ করি। প্রথমে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট, ওষুধ বা অপারেশন ছাড়া আমরা চিকিৎসা করি, মেডিকেল ট্রিটমেন্ট যেটা বলা হয়। কি কি আছে এর ভেতরে? মেডিকেল ট্রিটমেন্ট আমরা প্রথমে ব্যথার ওষুধ দিয়ে থাকি, যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস দিয়ে থাকি। দ্বিতীয়ত আমরা তখন যদি ভালো হয়ে যায় তো হলো, না হলে আমরা ব্যায়ামের আশ্রয় নেই। তার অর্থ হচ্ছে আমরা ফিজিওথেরাপি করি। ফিজিওথেরাপির মূল উদ্দেশ্য হচ্ছে যে জয়েন্টটা যেন কোনো রকম রেস্ট্রিকশন মুভমেন্ট না হয়, অর্থাৎ সে মোবিলাইজেশনটা থাকে। তৃতীয়ত আমরা যাতে করে হাঁটুর যে অস্টিও আর্থ্রাইটিস হয় আশেপাশে যে মাসেলগুলো থাকে সেগুলোকে শক্তিশালী করার চেষ্টা করি, এটা হচ্ছে। তৃতীয়ত যদি তার প্রদাহ আরও বেশি হয় অনেক সময় আমরা ওরালি স্টেরয়েড দেই, অনেক সময় আমরা ইন্ট্রা আর্টিকুলারও স্টেরয়েড জয়েন্টের মধ্যে ইনজেকশন দিই। এবং ইদানিং কালে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ভিসকো সাপ্লিমেন্টেশন, অর্থাৎ জয়েন্ট ফ্লুইডটা যেটা কার্যকরী হ্রাস পায় আমরা বাইরে থেকে আর্টিফিশিয়াল জয়েন্ট ফ্লুইড আমরা প্রয়োগ করি, ইনসার্ট করি। তাছাড়াও ইদানিং যে আধুনিক চিকিৎসা বলে অনেকে, যেটাকে ভিসকো সাপ্লিমেন্টেশনের পরিবর্তে অনেকে PRP ব্যবহার করে, এবং অর্থোবায়োলজিক্সের আরও কিছু আছে, যেমন
আমাদের সাধারণত ব্যবহার করি, স্টেম সেল অ্যাপ্লিকেশন আমরা হাঁটুতে করে থাকি। এগুলো সাথে সাথে বিদেশে ওজোন থেরাপিও তারা প্রয়োগ করে এবং বেশ কিছু আরও অ্যালাইড, যেমন কেউ লেজারও ব্যবহার করে থাকে। এ সমস্ত যদি ফেল করে তখন আমরা অন্য বা শল্য চিকিৎসার আশ্রয় নিই। মেডিকেল সার্জিক্যাল ট্রিটমেন্টস অপশনস কি কি আছে অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে, সেগুলো একটু জানাবেন। সাধারণত দুভাগে করি অস্টিওআর্থ্রাইটিসের সার্জিক্যাল চিকিৎসা। কেউ কেউ ইউনিকন্ডাল, অর্থাৎ যেটা এফেক্টেড, যে জয়েন্টের পার্টটা নষ্ট হয়ে গেছে সেটা পরিবর্তন, বা ইউনিকন্ডালার আর্থোপ্লাস্টি। আর একটা হচ্ছে দুটোই কন্ডাইল আমরা চেঞ্জ করে ফেলি, যেটার নাম হচ্ছে টোটাল নি আর্থোপ্লাস্টি। তো এখন টোটাল নি আর্থোপ্লাস্টিরও অনেক অ্যাডভান্সমেন্ট হচ্ছে। আমরা যেটা আগে করতাম ম্যানুয়াল রিপ্লেসমেন্ট সার্জারি করতাম, ইদানিং এখন যেটা করা হয় রোবোটিক নি রিপ্লেসমেন্টও এখন করা হচ্ছে। প্রতিটি চিকিৎসা আলাদা আলাদা করে এটি কিভাবে করা হয় এবং প্রত্যেকটার ইন্ডিকেশন আসলে আমরা একটু জানতে চাই। আমরা সাধারণত অস্টিওআর্থ্রাইটিসকে 3 ভাগে ভাগ করি: আর্লি, ইন্টারমিডিয়েট এবং লেট, অথবা মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। মাইল্ডে সাধারণত আমরা ওরালি আমরা অ্যানালজেসিক্স দিয়ে থাকি এবং তাকে হালকা ব্যায়ামের অ্যাডভাইস করি, এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশনও আমরা বলি, যেমন সে যেন মাটিতে কম বসে এবং কিন্তু সে যেন এক্সারসাইজের ভেতরে থাকে। এটা হচ্ছে মাইল্ড ক্যাটাগরি। যখন তার ব্যথা আর একটু তীব্র হচ্ছে তখন আমরা বলি মডারেট, অর্থাৎ আমরা এক্সরে করে দেখছি যে তার জয়েন্ট স্পেসটা কমে আসছে, অর্থাৎ এটার ইন্টারপ্রিটেশন আমরা যেটাকে বলি কার্টিলেজ যেটা থাকে সেটা ঘনত্ব কমে আসে। এ পর্যায়ে আমরা তাকে সাধারণত ব্যায়াম দেই এবং সাধারণত ইন্ট্রাআর্টিকুলার ভিস্কো সাপ্লিমেন্টেশন, কেউ কেউ এটা পিআরপি, কেউ কেউ এটা স্টেম সেল, এই ধরনের ইন্টারমিডিয়েটারি আমরা ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। তারপরও যদি দেখি যে সিভিয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ তার বয়স বেড়ে গেছে, বয়স 70-75-এর ঊর্ধ্বে, এবং তার কার্টিলেজটা টোটালি যে ডিস্ট্রাকশন হয়ে যায় এবং দেখা যায় যে তার দুটো বনি পার্টটা ঘর্ষণ খাচ্ছে এবং এক্সরেতে দেখা যাচ্ছে যে কোনো স্পেস নাই, সেই সময় আমরা তখন শল্য চিকিৎসা বা সার্জিক্যাল ট্রিটমেন্ট বা নি রিপ্লেসমেন্টের অ্যাডভাইস করি। রিপ্লেসমেন্টগুলো করবার ক্ষেত্রে ডিউরেশনটা কতদিন এবং পুরোপুরি কি আসলে একবারেই ভালো হওয়া সম্ভব কিনা বা রিপিটেশন লাগে কিনা? যে পর্যায়ে আমরা রিপ্লেসমেন্ট সার্জারির অ্যাডভাইস করি সে পর্যায়ে আসলে অন্য কোনো ট্রিটমেন্টের কোনো অবকাশ নেই। যেমন তাকে যদি আমরা মেডিসিন দেই, সেই মেডিসিনের সাইড এফেক্ট হবে কিন্তু কোনো কার্যকারিতা নেই। যেমন তাকে যদি আমরা অ্যানালজেসিক দেই, আপনি জানেন যে অ্যানালজেসিক্সের সাইড এফেক্টটা কত খারাপ, তার কিডনি ক্রিয়েটিনিন বেড়ে যাবে এবং কিডনি নষ্ট হয়ে যেতে পারে। তার মুখে যদি খায় তারে হাইপার অ্যাসিডিটি থেকে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার হতে পারে, তার মুখের রুচি নষ্ট হয়ে যেতে পারে এবং অ্যাজ এ হোল বডির ইডিমা বা পায়ে ফুলে যেতে পারে। এই সমস্ত কারণে আমরা খুব বেশি ইন্টারেস্টেড হই না যে সারা বছর ব্যথার ওষুধ বা দিই। দ্বিতীয়ত আরেকটা আমরা অপশন আছে যেটা আমরা সাধারণত স্টেরয়েড দিই, সেটা আমরা খুব মাইল্ডলি, প্রথমত যদি প্রদাহ বেশি হয় বা ইনফ্লামেশন হাঁটুতে বেশি হয়ে যায় তখন অল্প কিছু দিনের জন্য আমরা স্টেরয়েড, ওরালি স্টেরয়েড দিই। অনেক সময় যদি বেশি দেখি যে হাঁটুতে প্রদাহ বেশি তখন ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েডও আমরা দিয়ে থাকি হাঁটুর প্রদাহ কমার জন্য। তাছাড়াও এই সমস্ত ট্রিটমেন্ট একটা অল্প সময়ের জন্য হয়, অর্থাৎ এটা আমরা 4 থেকে 5 বছরের একটা রোগীকে ভালো করতে পারি। স্যার, যে আর্থ্রোস্কোপির মাধ্যমে যে আর্থ্রোপ্লাস্টি আপনারা করে থাকেন, এটির এখন আসলে অনেক জনপ্রিয়তা বেড়েছে, তো এর কি কি উপকারিতা আছে এবং কোনো ধরনের কমপ্লিকেশনস আসলে ডেভেলপ করে কিনা? নি রিপ্লেসমেন্ট যখন কোনো ট্রিটমেন্টের অবকাশ নেই তখন আমাদের নি রিপ্লেসমেন্ট করতেই হয়। তো নি রিপ্লেসমেন্ট সম্পর্কে আমাদের দেশের অনেক রোগীর অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে। তার হাঁটু শেষ করে ফেলবে কিনা, নষ্ট করে ফেলবে কিনা, আদৌ সে হাঁটতে পারবে কিনা। আসলে আমরা আমাদের রোগীদের অনেক সময় ভুল ভাঙাতে পারি না। প্রথমত
নি রিপ্লেসমেন্টের সেটা হচ্ছে একটাই অসুবিধা, সেটা হচ্ছে মাটিতে বসা যায় না। অর্থাৎ তার যে মাটিতে বসার জন্য যে অ্যাঙ্গুলেশন প্রয়োজন হয় সেটা অনেক সময় সম্ভব হয় না। কিন্তু আপনি নি রিপ্লেসমেন্ট করার পরে আপনি হাঁটতে পারবেন, আপনি জোরে জোরে কিছুটা দৌড়াতেও পারবেন, কিন্তু আপনি শুধু মাটিতে বসতে পারবেন না। এটা হচ্ছে সাইড এফেক্ট। কিন্তু অ্যাডভান্টেজটা কি? আপনার তো কোনো ওষুধ খেতে হচ্ছে না, ওষুধদের জন্য যে সাইড এফেক্ট সেটা আপনার দৈনন্দিন যে লাইফস্টাইলটা আপনি মেনটেন করতে পারছেন। আপনি যদি চাকরি করেন আপনি চাকরি করতে পারেন। ইভেন যেটা আমেরিকায় যে কারণে নি রিপ্লেসমেন্টটা এত বেশি পপুলার, সেটা হচ্ছে ওখানে নিজের কাজ নিজেই করতে হয়। একজন মহিলা উইডো হয়ে গেছে, সে তার নিজের বাজার নিজেকেই করতে হয়, এবং সেই কারণে নি রিপ্লেসমেন্টটা করলে সে বাজার করতে পারে, সে অফিস করতে পারে, তার নিজের লাইফটাকে সে মেইনটেইন করতে পারে। এখন ওষুধ দিয়ে 100% আপনি একেবারে এটি সম্ভব না। এটি নরমাল লাইফস্টাইল লিড করা পর্যন্ত কতদিন মতো সময় লাগতে পারে? প্রথমে আমরা নি রিপ্লেসমেন্টকে একটা ইন্ডিকেশন দেখি যে তার আসলে ইন্ডিকেশন হয়েছে কিনা। দ্বিতীয়ত আমরা যদি কোমরবিডিটি যদি থাকে তাহলে সেটাকে অপটিমাইজ করি। কোমরবিডিটি বলতে বুঝি যদি ডায়াবেটিস থাকে তো ডায়াবেটিস কন্ট্রোল করি, যদি কিডনির ক্রিয়েটিনিন লেভেল একটু বেশি থাকে সেটা আমরা কমিয়ে আনি, যদি হার্টের সমস্যা যদি থাকে সেটা আমরা কন্ট্রোল করে রাখি, যে প্রেশার বেশি থাকলে প্রেশার কন্ট্রোল করে থাকি। এভাবে থাইরয়েডও যদি বেশি থাকে, টিএসএইচ বেশি থাকে, সেটা আমরা নর্মালাইজ করে অপারেশন করি। অর্থাৎ যাতে করে অপারেটিভ কমপ্লিকেশন না হয় সেজন্য প্রি অপারেটিভ অপটিমাইজেশনটা আমরা করে নেই। আমরা অপারেশনে আমাদের সাধারণত যেটা লাগে সেটা হচ্ছে ব্লাড লাগে, 1 ইউনিট ব্লাড লাগে। তো আমরা ব্লিডিং কমিয়ে আনি, এবং আমরা এখন আগের চাইতে অপারেটিভের ব্যাপারে অত্যন্ত প্রিসাইজ এবং অ্যাকুরেসি আমাদের আগের চাইতে এখন অনেক বেশি, এবং পোস্ট অপারেটিভ যে ম্যানেজমেন্টটা এটাও আমাদের আগের চাইতে এখন অনেক বেশি। পোস্ট অপারেটিভ যে নি পেইন, পোস্ট অপারেটিভ মরবিডিটি যেগুলো থাকে, যদি বমি করা বা অন্যান্য, এগুলা আজকাল অনেক কমিয়ে আনাচ্ছি। তারপরে আমরা ফিজিওথেরাপি দিই, অর্থাৎ তার মাসল ডেভেলপমেন্ট বা স্ট্রেন্থেনিং করা, তার স্ট্রেচিং করা, বা নি মোবিলাইজেশন করা, নি মুভমেন্ট বা ওয়েট বিয়ারিং, এই যে পোস্ট অপারেটিভ প্রোটোকলগুলা আগের চাইতে এখন অনেক বেশি স্ট্রিক্টলি ফলো করা হয়। একেবারে চমৎকার বলেছেন স্যার। আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। শরীর ম্যাজমেজে লাগা, মেজাজ খিটমিটে হয়ে যাওয়া, কোনো কাজে ভালো লাগছে না, কিছু সময় পরপরই ক্লান্তি যেন পিছু ছাড়ছে না, এই জাতীয় সমস্যা অনেকের মধ্যেই দেখা দিয়ে থাকে। এই জাতীয় সমস্যার পাশাপাশি শরীরে মাংসপেশিতে ব্যথা, শরীরে হাড়হাড্ডিতে ব্যথা, এই লক্ষণগুলোও যদি প্রকাশিত হয় তাহলে অবশ্যই চেক করে নিতে হবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কিনা। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা শহরে পাশাপাশি যাদের গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগে না তাদের ক্ষেত্রে এই জাতীয় লক্ষণ প্রকাশিত হতে পারে। এর অন্যতম কারণ হতে পারে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি যদি তৈরি হয় তাহলে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। আর ভিটামিন ডি এর পরিমাণ যদি অনেক বেশি কমে যায় তাহলে কিন্তু অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থ্রাইটিস এই জাতীয় সমস্যাও দেখা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগাতে হবে। কখন সূর্যের আলো লাগাবেন? সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে 20 থেকে 25 মিনিট গায়ে সূর্যের আলো লাগাতে হবে। পাশাপাশি সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগির ডিম, গরু ছাগলের দুধ, এছাড়াও ফর্টিফাইড বিভিন্ন ধরনের খাবার মার্কেটে এখন পাওয়া যায় যেগুলো ভিটামিন ডি ফর্টিফাই করা থাকে, সেগুলোও নিয়মিত গ্রহণ করতে পারেন।
আর অতিরিক্ত পরিমাণে কমে গেলে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে কতটুকু পরিমাণে সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে সেই বিষয়টি নিশ্চিত হয়ে তারপরে গ্রহণ করার চেষ্টা করতে হবে। অনেকে নিজে নিজেই সাপ্লিমেন্ট গ্রহণ করেন, যে বিষয়টি করা থেকে বিরত থাকতে হবে, কারণ আপনার কতটুকু ভিটামিন ডি কমে গিয়েছে সেই অনুযায়ী কতটুকু ডোজ হওয়া উচিত, ডোজগুলো কত দিন ব্যাপী চলবে সেই সম্পর্কে সঠিক আইডিয়া অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে দিতে পারবেন। তাই ভিটামিন ডি এর পরিমাণ কমে গেলে বা এই লক্ষণগুলো দেখা গেলে দেরি না করে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি সঠিক সুনির্দিষ্ট খাদ্য তালিকা মেনে চলতে হবে, নিয়মিত গায়ে সূর্যের আলো লাগাতে হবে। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, সব শেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? নি রিপ্লেসমেন্টের জন্য কোনো এখন আর ভয় নেই। দেশে বসেই আধুনিক চিকিৎসা যেটা নি রিপ্লেসমেন্ট অত্যন্ত ভালোভাবে করা হয়। আমাদের দেশের অনেক স্কিল সার্জন আছে যারা নি রিপ্লেসমেন্ট করে, অনেক ভালো ভালো হাসপাতাল আছে যেখানে নি রিপ্লেসমেন্ট হয়, এবং আমাদের দেশে ভালো ওষুধপত্র এখন অ্যাভেলেবেল। সেজন্য দুশ্চিন্তা না করে অত্যন্ত সাহসিকতার সাথে আপনি বাংলাদেশে নি রিপ্লেসমেন্ট করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল অস্টিও আর্থ্রাইটিস ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। টুথব্রাশ আমাদের প্রতিদিনই করতে হবে। টুথব্রাশের ইনস্ট্রাকশন যেটা আমি প্রথমে বললাম, ফ্লসিং করব, তারপর টুথব্রাশ করব। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালবেলা নাস্তা খাওয়ার পরে, এই দুই টাইমে আমি টুথব্রাশ করব। অনেকেই নাস্তা খাওয়ার আগে টুথব্রাশ করে, কিন্তু এটা আসলেই দরকার নেই, কারণ রাতে আপনি ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করে ফেলছেন, তো মুখটা আপনার সারা রাতে ক্লিন থাকছে। যখন আপনি সকালে উঠলেন মুখে একটু ব্যাড স্মেল হতে পারে, তো সেক্ষেত্রে আপনি কুলি করে নাস্তাটা খেয়ে তারপর ব্রাশ করবেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।